নমস্কার, আপনারা দেখছেন খবরিয়া 24 লাইভ। আমি সুমিতেশ। আজকে আমাদের সঙ্গে এই আলোচনায় রয়েছেন অর্ঘ্য রায় প্রধান, তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং কোঅর্ডিনেটরের দায়িত্বে এই মুহূর্তে জেলায় রয়েছেন। আমরা জানি যে গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কুচবিহার আসন, জলপাইগুড়ি আসন, আলিপুরদুয়ার আসন, এই যে ব্যর্থতা, তার পিছনে অন্যতম কারণ, অনেকগুলো কারণ ছিল, তার অন্যতম কারণ দেখানো হয় সেটা হচ্ছে দলীয় কোন্দল। সেই কোন্দল যে এখনো মেটেনি সেটা বলার অপেক্ষা রাখে না, মোটামুটি সবাই কম বেশি জানে। আর এই জন্যই হয়তো তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটরের দরকার হলো। এবং যেই কাজটা আমরা দেখছি যে কুচবিহারে তিনজন কোঅর্ডিনেটর, দুজন কোঅর্ডিনেটর আছে, তার মধ্যে অর্ঘ্য রায় প্রধানকে আমরা দেখছি দৌড়ে জেলার বিভিন্ন প্রান্তে দৌড়ে কাজ করছেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি অর্ঘ্যদাকে একটাই প্রশ্ন করব, শুরুতেই যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত কাজ কতটা সফলভাবে হচ্ছে মনে হয়? নমস্কার, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমাকে এই অনুষ্ঠানে নিয়ে আসবার জন্য। আমি দলের পক্ষ থেকে এখন কোঅর্ডিনেটর নির্বাচিত হয়েছে। বিধায়ক থাকার পরেও আজকে আমাকে এখানে ছুটে এসে কাজগুলো করতে হচ্ছে। অবশ্যই সেটা দলের সিদ্ধান্ত এবং সিদ্ধান্ত মোতাবেকই আমি এই কাজগুলো করে চলেছি। আমাদের দলের যে কথাটা প্রথম থেকে শুরু করলেন যে গোষ্ঠী কোন্দল, তো আমরা তৃণমূল কংগ্রেস করছি দীর্ঘদিন হয়ে গেল। একেবারেই বুথ লেভেল থেকে শুরু করে আজকে জেলা লেভেলে এসেছি। এর আগে রাজ্যতেও নেতৃত্ব দিয়েছি, বিধায়ক হয়েছি, সাংসদ ভোটেও দাঁড়িয়েছি। আমার একটা প্রশ্ন, সংবাদ মাধ্যম পারিবারিক বিবাদ, জমি নিয়ে কলহ এবং অন্যান্য অনেক সংক্রান্ত, ব্যবসা সংক্রান্ত বিষয়েও যে সমস্ত কলহ হয়, আমরা লক্ষ্য করে দেখেছি কোনো না কোনো সূত্রকে বের করে একটা গোষ্ঠী কোন্দলের চেহারা দেওয়ার একটা চেষ্টা হয়। অথচ যেটা ঘটেনি কিংবা যেটা না ঘটলেও না বললেও চলতো, সেটাকে আমি দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যম তারা সেটাকে হাইলাইট করে মানুষের সামনে উপস্থাপিত করে। আমি বলছি যে মানুষ চলতে ফিরতে যেখানেই যাক না কেন, সবার হাতের পাঁচটা আঙুল সমান হয় না, সবার মানসিকতা সমান হয় না। অনেক ক্ষেত্রে অনেক কিছু বিবাদের ফলেও সুষ্ঠু জিনিস উঠে আসে, তার সমাধান হয়ে আসে। আমরা সেই লক্ষ্যেই নেমেছি। কিন্তু যেটাকে বলে যে শুধুমাত্র গোষ্ঠী কোন্দলের জন্যই আমরা পরাজিত, সেটা নয়। নিশ্চয়ই আমাদের কোনো গাফিলতি ছিল, সেই গাফিলতিগুলো সম্পূর্ণটাই আমরা পর্যালোচনা করেছি এবং সেটা আমাদের একেবারেই দলীয় অভ্যন্তরীণ বিষয়, সে বিষয়ে আমি কোনো মুখ খুলব না। কিন্তু যেখানে যেখানে সমস্যা রয়েছে রাজনৈতিকভাবে, আমি দায়িত্ব পাওয়ার পরে আমি কিন্তু ছুটে ছুটে সেখানে যাচ্ছি এবং সেটাকে মিটিয়ে নেবার চেষ্টা করছি, মিনিমাইজ করে নেবার চেষ্টা করছি। এবং তাতে করে আমরা ভালো ফল আশা করছি, যে পাচ্ছি যে মানুষের সঙ্গে মানুষের অনেক ভুল বোঝাবুঝি যেগুলো ছিল, ভুল বোঝাবুঝির কোনো কারণই হয় না, কিন্তু অকারণে সেগুলোকে নিয়ে মানুষের সঙ্গে মানুষকে লাগিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা থাকে। রাজনৈতিকভাবে সবাই যে এক মানসিকতা সবসময় হয় ডেমোক্রেসিতে, সেটা নয়। গণতন্ত্রে বিভিন্ন মতামত থাকে, কিন্তু সমস্ত মতামতগুলোকে সংযোজিত করে যেটা ভালো রাস্তা হবে সেটাকে নিয়ে আমরা আগামী দিন এগিয়ে যাব। এই কথা আমি জবাব দিতে পারি আপনাকে, যে এই দায়িত্বটাই আমি পেয়েছি। এবং মাথার উপরে আমাদের দলের প্রাক্তন সভাপতি বিনয় কৃষ্ণ বর্মন রয়েছে, নবীন হলেও পার্থপ্রতিম রায় আজকে এসছে। তিনি দীর্ঘদিন, মানে কয়েক বছর কুচবিহার জেলায় সাংসদ ছিলেন, তার সমস্ত যুব সভাপতি ছিলেন, তার সমস্ত কিছু অভিজ্ঞতা এবং সিনিয়রদেরকে নিয়েই আমরা এই কর্মকাণ্ডগুলো শুরু করেছি। এটা একটা বলতে পারেন কোনো ব্যক্তি বিষয় নয়, এটা সম্পূর্ণটা একটা জয়েন্টলি প্রোগ্রাম। এবং এই জয়েন্টলি প্রোগ্রামটাতে ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি এবং আগামী দিনেও আপনারা দেখতে পাবেন কত মানুষ আজকে, এটা প্রচার নয়, এটা আপনি যেখানেই যাবেন না, যারা বিভ্রান্ত ছিল, যারা মনে কষ্ট পেয়ে হোক, দুঃখ পেয়ে হোক, যেভাবেই হোক না কেন যারা বসেছিল, এবং তারাও আজকে উঠে আসছে। কারণ একটা জায়গায় বুঝতে পারা গেছে যে রাজনীতি করবার ক্ষেত্রে এবং রাজনীতি দেবার ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি, অন্য কি রাজনৈতিক দলকে কি বলবে জানি না,
ভারতীয় জনতা পার্টি কাউকে রাজনীতিটা দিতে পারে না। সেক্ষেত্রে আমরা সেটাকে সুযোগ নিয়ে আজকে কিন্তু প্রচুর মানুষ বিভিন্ন দল থেকে সঙ্গে সঙ্গে যারা বিজেপি করত, দীর্ঘদিন বিজেপি করেছে, আরএসএস এর কর্মী ছিল, তাদের বুথ প্রেসিডেন্ট ছিল অনেক আগে থেকে, তারাও কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার থাকা সত্ত্বেও 18টি সিট পশ্চিমবঙ্গে জেতার পরেও কিন্তু তারা আজকে আমাদের দলে যোগদান করছে। অর্থাৎ যেই জায়গায় শুধুমাত্র ধর্ম থাকে, রাজনীতি থাকে না, সেই জায়গা কখনোই মানুষের প্রত্যেকটি দিনের যে চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণ করতে পারবে না। ধর্ম এটা তো অন্তরের বিষয়, এবং সেই অন্তর্যামীর কাছে আমরা সবসময় প্রার্থনা করি যাতে সবাইকে ভালো রাখে। কিন্তু সেটাকে সামনে রেখে রাজনীতি, মনে হয় সেটা রাজনীতি হতে পারে, ধর্মনীতি হতে পারে। আর ধর্মনীতিকে রাজনীতির সঙ্গে মেলালে যা হয়, মানুষের কাছে রাজনৈতিক চিন্তা ভাবনা, রাজনৈতিক পরিসর সেটা থাকে না, আবার তাকে মধ্যযুগীয় জায়গায় ফিরে যেতে হয়। মানুষ যখন আজকে 21 শতাব্দীতে মঙ্গলে যাওয়ার চিন্তা ভাবনা করে, যখন নতুন করে ভাবনা চিন্তা হচ্ছে বিজ্ঞান থেকে আরম্ভ করে প্রযুক্তি থেকে আরম্ভ করে সবকিছুতে, তখন এই জায়গাটায় আবেগের বশে যদি কেউ চলে গিয়ে থেকে থাকে, পুরনো কোনো ক্ষতের কারণে, কারণ দেশ ভাগ হয়েছে, পরবর্তী সময় বাংলাদেশ হয়েছে, দুটো পাকিস্তান ভাগ হয়েছে, বিভিন্ন সময় মানুষ উদ্বাস্তু হয়েছে, মানুষের মধ্যে এই সমস্ত ভুল ভ্রান্তি ঢুকিয়ে দিয়ে মানুষকে গত লোকসভা নির্বাচনে একটা হ্যাপাজার্ড ওয়েতে ওরা একটা কর্মকাণ্ড চালিয়ে গিয়েছিল। তার মধ্যে মানুষের যে মূল সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোকে তারা কখনো সামনে আনবার চেষ্টা করেনি। কিন্তু মানুষ প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে সমস্যার সম্মুখীন হয়, সেই সমস্যা পড়লে তার যে সুরাহা সেটা অন্য রাজনৈতিক দল ঘোচাতে পারে না। তাই বলছি যে শুধুমাত্র গোষ্ঠী কোন্দলের জন্য আমাদের হার হয়েছে সেটা নয়, গোষ্ঠী কোন্দল হয়েছে বলেই হার হয়েছে এটা বলে দেওয়া যায়। তর্কের খাতিরে অনেক প্রশ্ন আসতে পারে, কিন্তু আমি সেই প্রশ্নে না গিয়ে বলছি অনেক বিভিন্ন কারণ ছিল যেই কারণে আমাদের এই 18টি জায়গায় আমাদের পরাজয় ঘটেছিল। আমি বিজেপি প্রসঙ্গে অবশ্যই আসবো, কিন্তু তার আগে আমার যেটা দ্বিতীয় নম্বর প্রশ্ন থাকবে সেটা হচ্ছে যে কুচবিহারে যে চিত্র আমরা আগেও দেখেছি, এখনো দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে যে একদম মুখে মুখে প্রচারিত, ধরুন কুচবিহারে রবি ঘোষ বনাম পার্থপ্রতিম রায়ের বিরোধ, দিনহাটাতে উদয়ন গুহ বনাম মীর হুমায়ুন কবিরের বিরোধ, এরকম প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কিছু না কিছু বিরোধের সৃষ্টি হয়ে আছে। এগুলো বিধানসভার আগে কি করে একত্রিত করবেন, আপনার বড় দায়িত্ব। দেখুন, আমি আপনাকে একটা কথা বলছি, রাজনৈতিক কারণে আমি প্রথমেই বললাম বিতর্ক আসতে পারে, সেটা তর্কর জায়গায় নয়। আপনি কথাটা বললেন, আমি 10 বছর আমরা ক্ষমতায় আসবার আগে থেকেই আমি জেলার যুব সভাপতি ছিলাম, তো সেই সময় এটা একটা বলা হতো যে রবি ঘোষ ভার্সেস অর্ঘ্য রায় প্রধান। এই যে ভার্সেস কথাটা এটা তুলে দেওয়া যায়, শুরু করা যায়, কিন্তু আমি মনে করি সেই জায়গাটা থাকতে পারে না। যদি আমার থাকতো এই বিষয়টি, তাহলে আমি কখনোই রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে যেতাম না, কিংবা তার যে চিন্তা ভাবনা যেটা এতদিন ধরে তিনি করেছেন তার সমস্ত কিছু কিভাবে করলে ভালো হয় তার কাছ থেকে জেনে আসতাম না। তো কাজেই কোথায় গেলে দলটার উপকার হবে, তিনি তো নয় একটা বিধানসভা ক্ষেত্রে, তিনি সেই এলাকার বিধায়ক, কিন্তু তার যে পরিসরটা ছিল গোটা জেলা জুড়ে দীর্ঘদিন ধরে দলের প্রথম লগ্ন থেকে তিনি করেছেন, সেখান থেকে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে আমাদের কাজে লাগাতে হবে। ঈশ্বর, তার জন্য তার সঙ্গেও বসেছি। কোথায় সেখানে তো আমার মনে হয়নি যে দীর্ঘ আমাদের লড়াই যেটাকে বলা হতো সেই লড়াইয়ের কথা, তিনি তো গেছেন আমার বাড়িতে, কিন্তু একটা জায়গায় চাপিয়ে দেওয়া হয় যে এর সঙ্গে ওর সঙ্গে, এই এর সঙ্গে ওর সঙ্গে না। আমাকেও একটা প্রশ্ন এসছে, আমি সেদিনও বলেছি, আমাকে বলেছে গ্রুপের কথা, তো আমি তাকে একটা কথা বলেছি, আমি টিমটা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের, গ্রুপটা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের, দলটাও করি মমতা বন্দ্যোপাধ্যায়ের। যে গ্রুপ করতে চায় সে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রুপ করুক, যে টিম করতে চায় সে মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম করুক, যে দলটা করতে চায় সে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসটা করুক। একদমই। আরেকটা প্রশ্ন যাচ্ছি, সেটা হচ্ছে যে একদমই তরুণ তুর্কিদের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয়েছে। পার্থপ্রতিম রায় জেলা সভাপতি হয়েছেন, অভিজিৎ দে ভৌমিক হিপিকে যুব সভাপতি করা হয়েছে, এবং অনেক তরুণ মুখ দেখা যাচ্ছে, তারা অনেক জায়গায় দায়িত্ব নিয়ে আছে। আপনিও বয়সে অনেক তরুণ, আপনাকেও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
কিন্তু যদিও আপনার অভিজ্ঞতা অনেক দিনের, কিন্তু পুরনোদের অভিজ্ঞতা ছাড়া শুধুমাত্র তরুণ তুর্কিদের দিয়েই কি যুদ্ধ জয় করা সম্ভব হবে? না, এটা তো কখনোই আমরা বলছি না। আমরা তো এখনো বলছি যে সমন্বয় সাধন করে আমরা দলটাতে যে যে দুর্বল জায়গাগুলোর জন্য আমরা হেরেছি সেইগুলো জায়গাগুলোকে আমরা আপলিফ্ট করে নিয়ে আসছি, তুলে নিয়ে আসছি, এবং সেই লক্ষ্যেই কিন্তু আমরা এগোচ্ছি। তো কাজেই সেখানটাতে তারুণ্যের যে একটা প্রভাব সেটাও যেমন থাকবে, আর পাকা চুলের যে একটা মহত্ব রয়েছে সমাজের বুকে সেটাও থাকবে। এই সব কিছু মিলিয়েই কাজ করবো আমরা। কিন্তু আমরা জেনারেলি দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথ ঘোষ ক্রমশ নিজের বিধানসভা এলাকার মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকছেন। না, অবশ্যই তিনি, আমরা যে যাই বলি না কেন, ডেমোক্রেসিতে আমাদেরকে মানুষের রায় নিয়ে আসতে হয়েছে। তো আমরা যখনই, আমি বিধায়ক, তখন আমার একটা বড় দায়বদ্ধতা রয়েছে, সেটা আমার কনস্টিটিউয়েন্সিতে, সেটাকে মিটিয়েই আমাকে ফিরে আসতে হয় কুচবিহার জেলায়। আমি গতকাল সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠকে ছিলাম, পরবর্তী সময়ে দলীয় সংগঠনের কাজে বৈঠক করেছি, পরবর্তী সময় বিজেপির থেকে কিছু মানুষ এসছে, তাদের সঙ্গে বসেছি, তাদেরকে পতাকা দিয়েছি, তাদের সঙ্গে রাজনৈতিক আদান প্রদান ঘটিয়েছি যে তারা কেন বিজেপি ছিল, আজকে কেন তৃণমূলে আসলে, তৃণমূলে এলে কি করতে হবে সেই সম্পর্কে তাদের সঙ্গে কথা বলেছি। সেটা বলে এসে তারপরে আমি জেলায় নজর দিতে এসেছি। তো কাজে নিজের কনস্টিটিউয়েন্সির দিকে তো অবশ্যই নজর দিতে হবে, এবং সেই জায়গাটাতে যেখানে যেখানে দুর্বলতা, কারণ রবিবার এলাকায় একটা বেশ বড় ব্যবধানে গত লোকসভা নির্বাচনে আমরা হেরেছি। আমার সঙ্গে আজকেও সেই এলাকার অনেক মানুষের সঙ্গে, অনেক রাজনৈতিক নেতাদের সঙ্গে আমার কথা হয়েছে। আজকে রবিবাবুর ছেলে, যিনি এখন আমাদের জেলা পরিষদের সদস্য, তার সঙ্গে বৈঠক হচ্ছে কিভাবে সেই জায়গাটাকে তোলা হয়, এবং সেখানকার বহু মানুষের সঙ্গে সেগুলো নিয়েও আমরা কথা বলেছি। সেখানকার পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, সেও আমার সঙ্গে ছিল, তাকেও নিয়েও কি কি করলে ভালো হবে না হবে, সেগুলো যে জায়গাটা মেটানো যাচ্ছে না সেই মেটানোর জায়গাটা আমরা তৈরি করে দিচ্ছি। একমাত্র শুধু নাটাবাড়ি নয়, গোটা জেলার 9টা আসনের মধ্যে মাত্র 2টো আসনে আপনারা এগিয়েছিলেন, একটা শীতলকুচি, একটা সিতাই। এবং তারপরে ইলেকশন পরবর্তী বা রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে, লোকসভা রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে সাংগঠনিক যেভাবে শক্তি বৃদ্ধি হয়েছে বিজেপির, সেখান থেকে মনে হয় যে আপনাদের আসনগুলো উদ্ধার করা সম্ভব হবে। 100% আমরা আশাবাদী। দেখুন, আমরা 23শে মে হেরে যাওয়ার পরে তা তো অস্বীকার করার কোনো মানে হয় না যে বিভিন্ন জায়গায় আমাদের দলীয় পঞ্চায়েত থেকে, পঞ্চায়েত সমিতি থেকে আরম্ভ করে বিভিন্ন সদস্য অন্য রাজনৈতিক দলে যোগদান করেছিল। পরবর্তী সময় যে কথাটা বলেই আমি শুরুটা করেছিলাম যে হচ্ছে রাজনৈতিক যে কাজটা তাদের করার দরকার ছিল, তো সেই দলটা তো রাজনৈতিক কোনো কথা বলে না, এবং তার জন্য সেখানে নিরাশ হয়ে কাজ করার জায়গা না পেয়ে সেই মানুষগুলো যেমন আমাদের সঙ্গে আবার ফিরে এসছে, আবার সঙ্গে সঙ্গে সেখানে থেকে থাকা যারা লড়াই করেছিল একদিন দীর্ঘদিন ধরে, একটা সময় হয়তো বামফ্রন্টের বিরুদ্ধে তারা লড়াই করেছিল বিজেপি করে, এবং কখনো কখনো তারা তৃণমূলের বিরুদ্ধে যখন আমরা সরকারে এসেছি আমাদের বিরুদ্ধে লড়াই করেছে, সেই সকল মানুষও তো ফিরে আসছে, যে সেখানটাতে গিয়ে তারা থাকতে পারছে না। অর্থাৎ যেটা দিয়ে আপনি বললেন, আচ্ছা তারুণ্যের একটা বিষয় যেমন আছে, সঙ্গে সঙ্গে একটা পাকা মাথার বিষয়ও থাকবে। এই সব কিছু মিলিয়েই আমরা কুচবিহার জেলায় যেই জায়গায় আমরা দুর্বল ছিলাম, সেই দুর্বলতা আমরা আশা করি এই কয়েকদিনের মধ্যে কিন্তু আমরা কাটিয়ে উঠেছি, এবং আগামী দিন দেখবেন আমরা গত লোকসভা নির্বাচনে একটি আসন জয়লাভ করতে পারিনি, আমরা আশাবাদী এবার 9টাই করব। কোন অস্ত্রে? অবশ্যই সাংগঠনিক জোরে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ডেভেলপমেন্ট করেছে, যে উন্নয়ন করেছে, যেটা স্বাধীনতার পরে কিংবা স্বাধীনতার আগে কেউ কোনোদিন করেনি, মাত্রই কয়েক বছরের পরিসরে। আপনি দেখুন না, আপনি এখানটাতে মেডিকেল কলেজ পেয়েছেন, যেটা আমাদের কাছে স্বপ্ন ছিল। উত্তরবঙ্গে একটি মাত্র মেডিকেল কলেজ, বড় কিছু হলে আমাদের ছুটতে হতো সেই শিলিগুড়ি পার হয়ে গিয়ে বর্ধমান মেডিকেল কলেজে। এত শিক্ষার পরিসর বেড়েছে, কারিগরি শিক্ষার দিকে নজর দেওয়া হয়েছে, তার জন্য এখানটাতে ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে। সঙ্গে সঙ্গে এই এলাকার মানুষ, রাজবংশী সম্প্রদায়ের, যাকে কেন্দ্র করে, যাকে আমরা সকলে রাজবংশী মানুষরা শ্রদ্ধার সঙ্গে এবং শ্রদ্ধার আসনে সবসময়ের জন্য রাখি, সেই ঠাকুর পঞ্চানন বর্মার নামে বিশ্ববিদ্যালয় হয়েছে। সেখানটাতে
রাজবংশী ভাষা একাডেমির মাধ্যম দিয়ে সেখানটাতে তৈরি হচ্ছে আমাদের ভাষার স্ক্রিপ্ট কি হবে, আমাদের ভাষার ব্যাকরণ কি হবে, সেই জায়গাটার দিকেও লক্ষ্য রাখা হচ্ছে। আমার সঙ্গে সঙ্গে বড় বড় ব্রিজ, যোগাযোগ ব্যবস্থা, যেটা সবচাইতে খারাপ জায়গায় ছিল, আমরা 34 বছর তার আগেরটা হয়তো বলতে পারবো না, শুনেছি, তার নিশ্চয়ই তার আগে এই পরিবহন ব্যবস্থা থেকে আরম্ভ করে যোগাযোগ ব্যবস্থা থেকে আরো কঠিন ছিল। সেই জায়গায় আজকে দেখুন আদাবাড়ি ঘাট সেতু যেটা হয়েছে, আবার বলরামপুরের সঙ্গে দেউচড়াইয়ের সংযোগকারী, তুফানগঞ্জের সঙ্গে সংযোগকারী সেই সেতু হয়েছে, এবং হলদিবাড়ির সঙ্গে মেকলিগঞ্জের দীর্ঘদিনের দাবি, যেটা কেউ কোনোদিন হতো না, শুধু ভোট আসলে সেই সময় দেখতাম যে সরকার যখন এসছে তারা শুধু ভোটের প্রচারে আনতো এই 5 বছরের মধ্যে আরেকটি সেতু করবো, সেটা কিন্তু করতে পারেনি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে কিন্তু আজকে সেটা আমরা পাচ্ছি। তাহলে একটা সম্পূর্ণভাবে যেভাবে একটা জেলাকে সাজানো দরকার, রাজ্যটাকে যেভাবে সাজানোর দরকার, আমরা যখন মাননীয় মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখনও তিনি কোচবিহারের প্রতি নজর দিয়েছিলেন। আজকে কোচবিহারের রেল স্টেশনটা তারই উদ্যোগে আমাদের কোচবিহারের রাজপ্রাসাদের আদলে তৈরি হয়েছে। অর্থাৎ যে পরিসরেই মমতা বন্দ্যোপাধ্যায় থাকুক, এবং আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমাদের কাছে মূল লক্ষ্যই থাকে একটা, যে আমরা সেই এলাকার মানুষের উন্নয়ন সাধন করব। সেই লক্ষ্যেই আমরা আগামী দিন জয়লাভ করবো, এই ব্যাপারটা আমরা আশাবাদী। উন্নয়ন কিন্তু লোকসভা নির্বাচনের আগেও ছিল, এই উন্নয়ন খুব বেশি দিন হয়নি লোকসভা নির্বাচন, এই উন্নয়ন কিন্তু ছিল তখন। আমি সে কথাটাই বললাম তো, যে মানুষ অনেক জায়গায় বিভ্রান্ত হয়েছে, বিভিন্ন মিডিয়ায় বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করেছে, বিভিন্নভাবে আমি লক্ষ্য করে দেখেছি যে আমার এখানে এরকম একটা ঘটনা ঘটেছে, মন্দির ভেঙে গেল, ঠাকুরের মূর্তি ভেঙে গেল, খোঁজ খোঁজ খোঁজ, এটা নিয়ে একটা অসন্তোষ তৈরি হলো। পরে দেখা গেল যে কারো মাধ্যম দিয়ে সেই লোকটি যে ভেঙেছে সেই লোকটি সেই মন্দিরের পূজারেরই আত্মীয় হয়, এরকম তো আমরা পেয়েছি। তাহলে এরা কারা করছে? মানুষকে বিভ্রান্ত করবার এবং শুধুমাত্র জাতির ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে ভাগ করে সেই জায়গাটাকে আমরা রাখতে পারিনি। আমাদের মধ্যে প্রচার হলো যে এটা নাকি একটা সম্প্রদায়ভুক্ত দল তৃণমূল কংগ্রেস, আমরা জানি সেটা, সেই জায়গায় মানুষের কাছে বিভ্রান্ত ছড়ানো হলো। দেখুন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং এ কথাটা জোর দিয়ে বলতে পারি, গত 34 বছরে যারা সবচেয়ে বেশি প্রচার করলো, অর্থাৎ বামপন্থীরা, তারা কি তাদের ভোটটাকে রাখতে পেরেছে? তাও কিন্তু তাদের ভোটটাকে রাখতে পারে। বিভিন্ন জায়গায় বামপন্থী নেতারা স্লোগান তুললেন। কি স্লোগান? আগে রাম পরে বাম। অর্থাৎ এই উন্নয়নটাকে তারা মানতে চাইছেন না, দেখতে পাচ্ছেন না। প্রত্যেক দিন তাদের এই উন্নয়নের কথা বললে তাদের গায়ে জ্বর আসে, সবই তো নীল সাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই নীল সাদা আমরা করেছি বলেই আজকে কিন্তু নীল সাদা রংটা হয়েছে, সেটা তো বামফ্রন্টের সময় সেটা ছিল না। অর্থাৎ যে ভোটটা ছিল বামফ্রন্টের হাতে, বললাম অনেকগুলো কারণ, তার মধ্যে অন্যতম কারণ তারা কি করলেন, প্রকাশ্যে নেমে একটা সাম্প্রদায়িক দলকে ভোট জোগালেন। এই অনেকগুলো কারণের মধ্যে লুকিয়ে আছে, এবং সেই কারণেই কিন্তু সেই জায়গাগুলো আমরা পরাজিত হয়েছে। না, আমি এই সাম্প্রদায়িক ভোটের পার্সেন্টেজ দেখলে বুঝতে পারবে। সাম্প্রদায়িক কথা একটা প্রশ্ন উঠে আসে, সেটা হচ্ছে যে সংখ্যালঘুকে নিয়ে রাজনীতি করার ইতিহাস আমাদের দেশে কিন্তু অনেক দিন থেকেই আছে। তো কেউ যদি সংখ্যাগুরুকে নিয়ে রাজনীতি করে, অসুবিধার কোথায়? হ্যাঁ, এটা তো সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘুর রাজনীতি আমরা কোথাও করিনি। আমরা প্রত্যেকটা সম্প্রদায়ের কথা ভেবেছি। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। আমরা যখন ছাত্র অবস্থায় ছিলাম তখন যারা গরিব শিডিউল কাস্ট লোক, আমরা যারা রাজবংশী সম্প্রদায়ের লোক, আমরা যেহেতু তপশিলির আওতাভুক্ত, সেহেতু স্কুলে অনেক সময় দেখেছি স্টাইফেন্ড পাওয়া যেত সরকারিভাবে। কি হতো? দেখা হতো সবার জন্য নয়, সে শিডিউল কাস্ট হলে যে সবার জন্য তার জন্য নয়। সেখানে তৎকালীন সরকারের যারা পঞ্চায়েতের লোকাল কমিটি, ব্রাঞ্চ কমিটি যাই বলুন না কারণ, তাদের সুপারিশ নিয়ে কোন বাড়ির ছেলেটি সেটা পাবে? সেই ছেলেটি পাবে হচ্ছে গিয়ে যার বাড়িতে ভোটটা বেশি, যার বাড়িতে ভোটটা বেশি তাকেই দেওয়া হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো সেটা রাখলেন না। সেখানটাতে যখন সাইকেলটা আজকে দেওয়া হচ্ছে, কিংবা কন্যাশ্রী যখন দেওয়া হচ্ছে, রূপশ্রী যখন দেওয়া হচ্ছে, তখন তো তিনি কোনো বার রাখলেন না কে হিন্দু কে মুসলমান।
কে রাজবংশী, কে ক্ষত্রিয়, কে নমশূদ্র, কে উচ্চবর্ণের, কে ব্রাহ্মণ, কে কায়স্থ, এই জায়গাটা তো রাখলেন না। অর্থাৎ যে ভীষণটা আমরা দেখাতে চেয়েছি, এটা সকলকে নিয়ে ভীষণ। অবশ্যই যারা শিডিউল কাস্ট তাদের আপলিফমেন্ট দরকার রয়েছে, জন্যই তপশিলি আওতাভুক্ত হয়েছে। যারা শিডিউল ট্রাইব তারা আপলিফমেন্ট প্রয়োজন বলেই করা হয়েছে। কিন্তু এটা নিয়ে নোংরা রাজনীতির খেলা আমরা কুচবিহার জেলার আগেও দেখেছি এবং এবারও আমরা দেখতে পেলাম। এনআরসির নাম করে বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করলো এই সাম্প্রদায়িক দল বিজেপি। দার্জিলিং এ অসন্তোষ তৈরি করলো, কোচবিহারে অসন্তোষ তৈরি করবার চেষ্টা হলো। যে দলটি শুধু মানুষকে অস্থির রেখে রাজনীতি করবে, সেই অস্থিরতার বলি কিংবা শিকার কোনো সময় হতে হয়। তার জন্য আমরা গত 19-এর লোকসভা নির্বাচনে হয়েছি এবং সেখান থেকে আমরা শিক্ষা নিয়েছি যে মানুষকে আমাদের কি বলতে হবে, কি বোঝাতে হবে। এই বলা এবং বোঝানোর জায়গাটাতেই আজকে কিন্তু আমরা ধরেছি এবং মানুষের কাছে পৌঁছে গেছে। আমাদের বিভিন্ন প্রোগ্রাম হয়েছে ইতিমধ্যে, দিদিকে বলে প্রোগ্রাম, আমরা সাকসেসফুলি সেটা করতে পেরেছি। আমাদের যেখানে 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 একেবারে তৃণমূল স্তরে যেই জায়গাগুলোতে অসুবিধা ছিল, সেই জায়গাগুলো আমরা পৌঁছে গেছি। যদি কোনো রকম ভুল ভ্রান্তি এবং কেউ দুঃখ পেয়ে থাকে, আমরা ফেসবুক লাইভ করে সেই প্রোগ্রাম থেকে কিন্তু হাত জোর করে মানুষের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তাদের কাছে বলেছি এই ভুল আর দ্বিতীয়বার আমাদের হবে না, আপনারা ভুল বুঝবেন না। কারণ একটাই জায়গা, যে ডেভেলপমেন্ট আজকে আমরা পেয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, এটা এর আগে কোনোদিনও আমাদের এই বাংলার বুকে হয়নি। আমি একদমই যেহেতু ধর্মীয় প্রসঙ্গ আসলো, সংখ্যাগুরু সংখ্যালঘু আসলো, তো সেই জায়গা থেকে আরেকটা প্রশ্ন উঠে আসে, সেটা হচ্ছে বিজেপি যদি সংখ্যাগুরুদের নিয়ে রাজনীতি করে, শোনা যাচ্ছে মিমো নাকি এবার আমাদের রাজ্যে প্রার্থী দেবে, তখন তো সংখ্যালঘুরাও অন্য জায়গায় চলে যাবে, কাদের নিয়ে পলিটিক্স করবেন? না, এটা ভুল কথা। দেখুন, মানুষ বুঝে গেছে, মানুষ জেনেও গেছে। ইতিহাসটা না খুব নির্মম হয়, হয়তো আজকের প্রজন্ম জানে না। কিন্তু আপনার কাছে আমি যদি বলি যে এদের যারা পৃষ্ঠপোষকতা করে, তারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কোথায় ছিল, তার ইতিহাসটা কি? তাহলে তো সেই ইতিহাসটা বিশ্বাসঘাতকতার ইতিহাস। তো যে রাজনৈতিক চিন্তা ভাবনা বিশ্বাসঘাতকতাকে দিয়ে তৈরি হয়, তাহলে তার কি মূল্যবোধ থাকবে রাজনীতিতে? এটা কিন্তু সাধারণ মানুষ আজ থেকে বুঝতে শুরু করেছে যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি। ভারতবর্ষ যেদিন স্বাধীন হয়েছিল, ভারতবর্ষ তো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসাবেই এসেছিল, তো সেখানে সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর প্রশ্নটা আসেনি। আমরা বিভিন্নভাবে দেখেছি সেই সময় তার তৎকালীন প্রবক্তারা, সেই রাজনৈতিক দলের যারা পূর্বতন যারা ছিলেন, প্রথম যারা পৃষ্ঠপোষকতা করতেন, তাদের বক্তব্যগুলো কি ছিল। জাতের ভিত্তিতে যদি সেটা না হয়ে থাকে, তাহলে পুন্ডিবাড়ির কলস, পুন্ডিবাড়ি তো না, আমাদের বানেশ্বরের কলস, রাজবংশী এলাকার কলস, সেই জল রাম মন্দিরের পূজায় লাগলো না। মাতুয়াদের কলস, সেই জল, সেই মাটি, সেই ইট রাম পূজায় লাগলো না। তাহলে সেই জায়গাটাও তো আমাদের রাজবংশীদের ভাবতে হবে যে কেন আমাদের জলটাকে রাম মন্দিরের ক্ষেত্রে গ্রহণ করা হলো না। কেন আজকে আমরা দাঁড়িয়ে জানতে চাইব না ভারত সরকারের কাছে পুরীর মন্দিরে এখনো কেন নিম্নবর্গের মানুষ ঢুকতে পারবে না? কেন জানতে চাইব না কেন্দ্রীয় সরকারের কাছে এত দলিত হত্যা হচ্ছে কেন? তারা তো হিন্দু। যদি সেই জায়গায় পৌঁছতে হয় আর্যাবর্তে, তাহলে সেখান থেকেও চিন্তা করে দেখুন যে আমরা যারা এখানকার নেটিভ, যারা এখানকার বসবাসকারী ছিলাম, তাহলে তো আর্যরাও আমাদের দেশে এসেছিল। সেটা কেন বলা হয় না তারা বহিরাক্রমণ করেনি? শুধুমাত্র আমরা জানি, কারণ ভারতবর্ষে শস্য শ্যামলা, ভারতবর্ষের সম্পদ অসীম, অপরিণত সম্পদ, সেই সম্পদের লোভে বারংবার বহিরাক্রমণ হয়েছে। তাহলে সেই বহিরাক্রমণ তো শুধুমাত্র 200-300 বছরের ইতিহাস নয়, 500 বছরের ইতিহাস নয়, দীর্ঘদিনের ইতিহাস। সেই জন্যই তো রবি ঠাকুর বলে গেছে, হেথায় আর্য, হেথায় অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন্দল পাঠান মোগল, এক দেহে হলো লীন। আমি একদমই ঠিক কথা। কিন্তু যেহেতু রাজবংশী প্রসঙ্গ আপনি তুললেন, আমি ওই প্রশ্নটা না করে লোক ছাড়তে পারছি না। সেটা হচ্ছে রাজবংশী বলুন, কোচ বলুন বা
স্থানীয়ভাবেই উল্লেখ করি, আপনারা যারা আদিবাসী এখানকার, তাদের মধ্যে বেশ কিছু ইস্যু নিয়ে বিজেপি কিন্তু একটা প্রভাব বিস্তার করে ফেলছে, এটাকে অস্বীকার করা যায় না। এনআরসি একটা বড় ইস্যু, তার পরবর্তীতে একাধিক ঘটনা যেটাতে বিজেপি একটা ভালো প্রভাব বিস্তার করেছে, ভালো ভোট পাচ্ছে। বিশেষ করে মহারাজ, অনন্ত মহারাজ বিজেপির পক্ষে এখনও আছে। তো সেই জায়গাতে কিভাবে এই রাজবংশী সম্প্রদায়ের মধ্যে আপনাদের নিজস্ব বিশ্বাসযোগ্যতার জায়গাটা তৈরি করবেন? দেখুন, এনআরসি তো হয়েছে, যদি ফিরে যেতে হয় আরও ইতিহাসের মধ্যেই, কামতাপুর রাজ্য বিস্তৃত কোন জায়গায় ছিল? লোয়ার আসাম, জলপাইগুড়ি, কোচবিহার, হিলের নিচটা, সঙ্গে রংপুর, দিনাজপুর এবং বর্তমানে বিহারের মধ্যে পড়ে যাওয়া পূর্ণিয়া। এখন অনেকগুলো জেলায় ভাগ হয়েছে। গঙ্গার এপার থেকে সেটার সৃষ্টি ছিল। অর্থাৎ রাজবংশী বলুন, কৌচ বলুন, ক্ষত্রিয় বলুন, রাজবংশী ক্ষত্রিয় বলুন, যা কিছুই বলুন না কেন, শব্দের ভেদে আপনি যা কিছুই বলুন না কেন, এই জনগোষ্ঠীর মানুষগুলো এই এতদ অঞ্চলে বসবাস করত। তো আসামে যে এনআরসির কথাটা বললেন, আপনি একটু আমাকে হিসাবটা ওই বিজেপি ওয়ালাদের কাছ থেকে কিংবা নরেন্দ্র মোদীর কাছ থেকে কিংবা আমাদের পাশের রাজ্য আসামের যে বিজেপি সরকার আছে তাদের কাছ থেকে জেনে একটু বলুন না যে কত রাজবংশী লোক এনআরসির ক্যাম্পে আছে। রাজবংশী লোক কেন সেখানটাতে গেল? তাদেরকে কেন ধরা হলো? তারা তো ভূমিপুত্র। অর্থাৎ আমি বারবার করে বলছি যে আমরা বিভিন্ন কারণে, আপনারা শুধু দেখাতে চান যে গোষ্ঠীকন্দল নয়, বিভিন্ন কারণে বিভ্রান্ত করা হয়েছে মানুষকে। জাতির ভিত্তিতে বিভ্রান্ত করা হয়েছে, ধর্মের ভিত্তিতে জনগোষ্ঠীগুলোর ক্ষেত্রেও বিভ্রান্ত করা হয়েছে। কাউকে বলেছে রাজ্য করে দেবো, কাউকে বলেছে এটা করে দেবো, কাউকে বলেছে সেটা করে দেবো। এই যে বিভিন্নভাবে করবার একটা চেষ্টা, সেই যে অপচেষ্টা, সেই অপচেষ্টাকে আমরা ধরে ফেলেছি এবং আমরা মানুষের কাছে পৌঁছচ্ছি। রাজবংশী সমাজ অত কিছু ভাবেনি। রাজবংশী মানুষরা এখনো অনেক সহজ এবং সরল, এই সরলতার সুযোগ নিয়ে এই কাজটা করেছে। কিন্তু উন্নয়নের কথা একটি বারের জন্য বলেনি যে ঠিক আছে আমার একটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প এখানটাতে হবে, একটা হেভি ইন্ডাস্ট্রি আমি করব, এখানকার লোকরা যাতে উপকৃত হয়, এখানে কৃষির ক্ষেত্রে আমরা এমন একটা কিছু প্যাকেজ দেব কেন্দ্রীয় সরকার থেকে, এটা হতে পারে। সেই জায়গাগুলো কিন্তু এই রাজবংশী সমাজ নিয়ে কিন্তু বলেনি। আসামে যখন এনআরসির ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে তখন রাজবংশী মানুষদেরও সেখানে নিয়ে যাওয়া হয়েছে। তা আমি একজন রাজবংশী হয়ে আমি তার কি উত্তর দেব আপনি দয়া করে বলুন? তাহলে রাজবংশীদের ব্যবহার করা হবে, নিচু জাতের মানুষদের ব্যবহার করা হবে, উচ্চ বর্ণের মানুষদের ব্যবহার করা হবে শুধু ভোটের জন্য। এটা কিন্তু কোনো সংখ্যালঘু সংখ্যাগুরুর রাজনীতি নয়, শুধু ব্যবহার করার রাজনীতি। আমি আজকেও বলছি, ভারতীয় জনতা পার্টি যে রাজনীতি করে চলেছে সেটা ব্যবহার করার রাজনীতি। যাকে যেভাবে যে প্রক্রিয়ায় সম্ভব তাকে সেভাবে ব্যবহার করছে। রাজনীতি একটা যুদ্ধের মতোই, যুদ্ধ সব কিছুই করতে হয় আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি বিজেপি এই পথ যায় তাহলে অন্যায়ের কিছু তো না, ক্ষমতায় আসাই তো লক্ষ্য, যুদ্ধ চাই তো লক্ষ্য না। ক্ষমতায় আসাটা এবং ক্ষমতায় টিকে থাকা, আমি যদি সেই ইতিহাসটা, তাহলে তো আমার ভারতবর্ষে আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধী দেশের প্রধানমন্ত্রী হতে পারতেন, রাষ্ট্রপতি হতে পারতেন। ক্ষমতায় যাওয়াটা আমার কাছে মূল লক্ষ্য না। আমার মূল লক্ষ্য একটা জায়গায় যে আমার মানুষগুলোর, আমার দেশের লোকগুলোর উন্নয়ন হচ্ছে কি হচ্ছে না। আমি ক্ষমতায় গেলাম, ঘুরে বেড়ালাম, আমার দেশের অর্থনীতি প্রত্যেক দিন ভাঙতে শুরু করেছে। এই সরকার 14 সালে আসবার পরে আজকে অর্থনৈতিকভাবে আমাদের জিডিপি রেট কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনি বলুন? এগ্রিকালচার ক্ষেত্রে আমরা ভারতবর্ষের যা জিডিপি রেট আছে তার চাইতে পশ্চিমবঙ্গের জিডিপি রেট বেশি। ভারতবর্ষে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, সেই সেক্টরে সম্পূর্ণটা আজকে সেই জায়গায় হেভি ইন্ডাস্ট্রি তারা তৈরি করার একটা কোনো জায়গা তৈরি করেনি নতুন করে ভাবনা চিন্তার ভেতর দিয়ে, সেটা বন্ধ হয়ে গেছে। বেশিরভাগ আইটি সেক্টর, যেটা স্বপ্ন দেখা হয়েছিল একটা সময়, সেই আইটি সেক্টরগুলো আজকে কিন্তু ভঙ্গুর দশা। সে হায়দ্রাবাদই বলুন, ব্যাঙ্গালোরই বলুন, উড়িষ্যা বলুন, সবখানটাতেও কিন্তু একই রকম অবস্থা। এবং ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে, মানে সার্ভিস সেক্টরের ক্ষেত্রেও সেম জায়গায় চলে এসছে। আজকে ভাবুন,
প্রত্যেকটা দিন সমস্ত কিছু বিক্রি হয়ে যাচ্ছে, সমস্ত কিছু প্রাইভেটাইজ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ যে 3টা সেক্টরের জন্যই ভারত ইকোনমিকে চাঙ্গা করা যায়, সেই 3টা সেক্টরকেই আজকে কিন্তু নষ্ট করে ফেলা হয়েছে। আমি একদমই অন্য প্রশ্নে যাব, অন্য প্রসঙ্গে যাব, কারণ এই মুহূর্তে করোনা, কোভিড পরিস্থিতি এবং সঙ্গে দীর্ঘ সময় ধরে লকডাউন। কোভিড পরিস্থিতির সঙ্গে গোটা দেশ, গোটা বিশ্ব লড়াই করছে। পাশাপাশি যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে যে দীর্ঘ সময় ধরে লকডাউন চলাতে প্রচুর মানুষ অর্থনৈতিকভাবে বিপদগ্রস্ত, কর্মহীন হয়ে পড়েছে। ভিন রাজ্য থেকে প্রচুর শ্রমিক ফিরে এসছে নিজেদের এলাকায় এবং তারা বেশিরভাগ কর্মহীন, তারা কাজ চাইছে। 100 দিনের কাজের মাধ্যমে যতটা কাজ দেওয়ার কথা বলা হচ্ছে, সেই কাজ দিয়ে না সম্পূর্ণটা কমপ্লিট করা যাচ্ছে, না ওই পয়সায় তাদের সংসার চলছে। এটা মানুষের মধ্যে, গ্রামের মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। বিরোধীরা তো এটা ব্যবহার করবেই। এটা সামান্য বিধানসভা। আমি আপনাকে যেটা বলার সেটা বলে রাখি, গত মার্চ মাস থেকে এই করোনা সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের কাছে একটা নতুন রোগের উদ্ভব ঘটল। এই রোগ সম্পর্কে আমরা প্রত্যেকেই প্রত্যেক দিনের জন্যই আনন্দ থাকি এবং প্রত্যেক দিন আমাদের নতুন করে ভাবতে হয় এবং শিখতে হয়, যতক্ষণ না এর টিকা আবিষ্কার হচ্ছে। তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আপনারা খুব ভালো করে জানেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাগ রয়েছে। তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি প্রথম যে ভাষণটি রেখেছিলেন লকডাউন ঘোষণার সময়, তিনি কি বলেছিলেন? যে থালা বাজাতে হবে, হাতের তালি দিতে হবে, প্রদীপ জ্বালাতে হবে, শঙ্খ বাজাতে হবে, তাহলে 15 থেকে 21 দিনের মধ্যে করোনা মুক্ত হয়ে যাবে দেশ। হলো না। শেষ ভাষণেও বললেন যে 15ই আগস্ট আমরা ভ্যাকসিন বের করে দেব। তাহলে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী সমস্ত প্রযুক্তি, সমস্ত চিকিৎসা ব্যবস্থা, সমস্ত অর্থনৈতিক চাবিকাঠি যার হাতে রয়েছে, তিনি মানুষকে প্রত্যেক দিন বিভ্রান্ত করে চলেছেন। এর উত্তর বিজেপির নেতারা কি দেবেন আমি জানি না। সুস্থ সবলভাবে যদি কেউ কোনো বক্তব্য রাখে শুনতে রাজি আছে, কিন্তু তার মাঝখানেই বোকার মতো, গাধার মতো কিছু ব্যক্তি, আমি কোনো রাজনৈতিক নেতাকে ছোট করে বলছি না, এমন এমন বক্তব্য ছড়িয়ে দিচ্ছেন গোটা ভারতবর্ষে, যেটা একমাত্র, এটাকে কি বলবো, এটা উপহাস ছাড়া, মানুষের দুঃখের দিনে উপহাস ছাড়া অন্য কিছু হতে পারে না। পাঁপড় খেলে সেরে যাবে, পাঁপড়ের নামটাও বলে দিচ্ছে, অমুক খেলে, গোমূত্র খেলে করোনা সেরে যাবে, সারছেন। কারা বলছেন? তাদের প্রবক্তারা বলছেন। তো একটা রোগ ব্যাধি নিয়ে যখন এত মানুষ চলে যাচ্ছে গোটা পৃথিবীর থেকে শুধু একটি রোগে, এইরকম একটা প্যান্ডামিক কন্ডিশন আমাদের গোটা পৃথিবী জুড়ে চলছে, সেখানটাতে একটা রাজনৈতিক দল ভারতবর্ষের মতো 130 কোটির দেশে সর্ববৃহৎ, যেটাকে আমরা প্রশংসা করি, গর্ব করি যে সর্ববৃহৎ গণতন্ত্রের মানে দেশ, সেই দেশটার ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে প্রত্যেকটা লোক প্রত্যেকদিন বিভ্রান্ত করছে। এর উত্তর কে কিভাবে দেবে আমি জানি না। তবে আমি আপনার এই চ্যানেল থেকেই মানুষের কাছে এর প্রতিবাদ করার জন্য অনুরোধ করছি। রোগ কখনো কোনো নেতা কিংবা কোনো মন্ত্রী সারাতে পারবে না, তার জন্য চিকিৎসা বিজ্ঞানের প্রয়োজন হয়। চিকিৎসা বিজ্ঞান সেখানে লড়াই করবে, সেখানে কোনো নেতা মন্ত্রী দিয়ে কিছু হবে। নেতা মন্ত্রীরা উদ্যোগটা গ্রহণ করবে, সেই উদ্যোগের আমার তো মনে হচ্ছে কোনো কিছু নেই। আমরা বহু নাম জানতে পারলাম এর মাঝখান দিয়ে, এই করবে, সে করবে, ICMR করবে, এর এই রিপোর্ট রয়েছে, ওর রিপোর্ট রয়েছে, এই কথা বলছে, অনেক কিছু পড়াশোনা হচ্ছে, প্রত্যেক দিন আমরা জানতে পারছি, প্রত্যেক দিন পরীক্ষা হচ্ছে মানুষগুলোর উপরে। কিন্তু প্রাকৃতিক যে বিষয়গুলো রয়েছে সেটা তো আর মানুষের হাতে থাকে না, কোনো মুখ্যমন্ত্রীর হাতে থাকে না, কোনো রাজনৈতিক দলের হাতে থাকে না। যেভাবে আমফান এলো, সে আয়লার পরে আবার আমফান আয়লার চাইতেও বেশি গতিতে এলো। এবার দেখছেন যে কাজের কথাটা আপনি বলছেন, ঘোর বর্ষা চলছে। 100 দিনের কাজ করার ক্ষেত্রে বর্ষা একটা বড় প্রতিবন্ধকতা। এই বড় প্রতিবন্ধকতাটাকে আমাদের তো জানতে হবে, বুঝতে হবে। সেই জন্যই আমার মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করে দিয়েছেন 1 বছর বিনে পয়সায় রেশন দেওয়া হবে, যেটা অন্য ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যে কেউ কখনো বলেনি। দ্বিতীয়ত, যে কথাগুলি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বলেছিলেন সেই কথাগুলি মানা হলো না। রোগটা তো আমার দেশের তৈরি রোগ নয়, বিদেশ থেকে আসা রোগ।
চীন থেকে শুরু অন্যান্য প্রদেশ হয়ে সকলেই জানে এসছে। তো যেই সময় আমার মুখ্যমন্ত্রী বললেন যে বিদেশের সঙ্গে বিমান যোগাযোগটা বন্ধ করে দিতে হবে, নরেন্দ্র মোদী কান দিলেন না। তখন তিনি ট্রাম্পকে নিয়ে আসলেন, চলে গেল। তারপরে ঘোড়া কেনার খেলায় নামলেন মধ্যপ্রদেশ নিয়ে, তার জন্য লকডাউন পিছলো। কোনো কিছুই তিনি মানলেন না, রোগটাকে নিয়ে এসে ভারতবর্ষে ছড়িয়ে দিলেন। যদি কারো যদি সেক্ষেত্রে যদি চিন্তা ভাবনার ভুল হয়ে থাকে, সেটা দেশের প্রধানমন্ত্রী হয়েছে। তার মাসুল কিন্তু আজকে আমাকে বসে এই কুচবিহারে আমাদের মানতে হচ্ছে। যদি সেদিন সেটাকে স্টপ করে দেওয়া যেত, অন্তত পক্ষে 1 মাস কি 2 মাসের জন্য, 3 মাসের জন্য, যে না আমি বিদেশের সঙ্গে আমার কোনো যা আমার কাছে সম্পদ রয়েছে সেই সম্পদ দিয়ে আমি দেশের মানুষকে রক্ষা করব, তাহলে এই জায়গাটা কিন্তু আসতো। এবং সঙ্গে সঙ্গে আমার মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, যদি 2021 সালে আমরা ক্ষমতায় আসি তাহলে সমস্ত মানুষকে বিনে পয়সায় আজীবন রেশন দেব। এই যে এর চাইতে বড় চিন্তা ভাবনা কি থাকতে পারে? যে অর্থাৎ আমার খুব ছোটবেলায় মনে আছে, পরীক্ষা খারাপ হলে বাবা মা বলতো, কি করে খাবি খা, আমি খাওয়াতে পারবো না, তোর তো কপালে কোনো কিছু জুটবে না, চাকরি বাকরি। অর্থাৎ কি করে খাবো, এটা কিন্তু সবচেয়ে বড় চিন্তা ছিল একটা সময় বেকারদের ক্ষেত্রে, যখন আমরা পড়াশোনা করতাম। কিন্তু আজকের কথাটা ভাবুন তো, যদি আমার খাওয়ার দায়িত্ব আমার পশ্চিমবঙ্গ সরকার নেয়, এটা কত বড় মহানুভবতা। আজকে সেই জায়গাটা কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করে দিয়েছে। না, রেশনে বোধহয় নভেম্বর পর্যন্ত ঘোষণা করেছে বিনা পয়সায় রেশন দেওয়া হবে, কিন্তু রেশনে আজকে যা দেওয়া হচ্ছে সেটা কি অবস্থা, কি দেওয়া হচ্ছে? সবই দেওয়া হচ্ছে। যারা যে সেক্টরে রয়েছে, যারা AOY রয়েছে, যারা RSVY রয়েছে, যারা যে পরিমাণে পেত সেটাকেই দেওয়া হচ্ছে বিনা পয়সা। এখন এই যে প্রথম দিকে যে জায়গা, এবার 100 দিনের কাজের কথা আপনি বললেন, আমি তো বললামই যে আমি তো আর প্রকৃতিকে আটকাতে পারি না। মাটির কাজ, 100 দিনের কাজ বেশিরভাগটাই মাটির কাজ হয়, আর্থ ওয়ার্ক হয়। এবং আর্থ ওয়ার্কের ক্ষেত্রে 100 দিনের কাজ পাওয়ার ক্ষেত্রে মানুষের সবচেয়ে বেশি সুযোগ হয়। যদি সেখানটাতে বন্যা হয়ে যায়, বর্ষা যদি বেশি হয়ে যায়, তাহলে কোন লোকটাকে নিশ্চয়ই জলে ডুবে তো আর কেউ মাটি তুলবে না। সেই জায়গাটা অসুবিধা হচ্ছে। এবং আমাদের সঙ্গে ইতিমধ্যেই জেলা প্রশাসনের কথা হয়েছে, যারা কাজ চাইবে প্রত্যেককে কাজ দেওয়া হবে, যারা কাজ করতে ইচ্ছুক তারা প্রত্যেকে কাজ পাবে 100 দিনের কাজ। এবং সঙ্গে সঙ্গে সেই জায়গাটাকেও তৈরি করতে হবে, যে কি কোন জায়গাটায় করব। আমি যেই জায়গাটায় কাজ করবার কথা সেই জায়গাতে জল জমে আছে। এই বর্ষার সময় এই সমস্যাটা আমাদের হয়, এবং বর্ষার সময় এর মানটা কমে আসে। এবং দুর্গাপুজো আসতে আসতে, অর্থাৎ শরৎকাল আসতে আসতেই আবার সেই জায়গাগুলো জেগে যায়, আবার নতুন করে কাজের সৃষ্টি হয়। এবং সেই ক্ষেত্রে কাজ সৃষ্টির ক্ষেত্রে আমাদের জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে। এবং সর্বত্র আমি দেখেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন ব্লকে বিডিওদের সঙ্গে কথা বলে তারাও উদ্যোগ গ্রহণ করছেন যে কিভাবে এই মানুষগুলোকে করা যায়। কারণ যখন এই মানুষগুলোকে পয়সা দিয়ে, টাকা দিয়ে, সেটা নিয়ে যখন কেন্দ্রীয় সরকার রাজনীতি করলো, তারপরে কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন কিন্তু টাকা খরচ করে লোকগুলোকে ভিন রাজ্য থেকে নিয়ে এসছে। কিন্তু প্রথম অবস্থায় যদি ফিরিয়ে দেওয়া হতো কিংবা নিয়ে আসা হতো, তাহলে এই অবস্থাটা হতো না। তখন বলা হলো পরিযায়ী শ্রমিকদের কথা। একটা সময় আপনারা দেখেছেন সমস্ত মিডিয়ায় একটা সম্প্রদায়কে কেন্দ্র করে বলা হলো এরা ছড়িয়ে দিচ্ছে, এরা ছড়িয়ে দিচ্ছে, এরা ছড়িয়ে দিচ্ছে। তাহলে সম্পূর্ণ লকডাউনে হওয়ার ক্ষেত্রে যে স্বাস্থ্যবিধিগুলো ছিল, আমার দেশের প্রধানমন্ত্রী মন্দির উদ্বোধন করতে গিয়ে মানছেন কি? এটা কিন্তু জিজ্ঞাসা। সাধারণ মানুষ কিন্তু এটাও জানতে চায়। হোক মন্দির, তাতে আমার কোনো আপত্তি নেই, হোক মসজিদ, তাতে কোনো আমার আপত্তি নেই, কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে তো প্রত্যেকের জন্যই। না, এখন যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল এক একটা প্রোগ্রাম করছে, কোথাও তো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। যতটা পারা যাচ্ছে মানা হচ্ছে। আমরা যেখানে যেখানে করছি সেখানটাতে মাস্ক ব্যবহার করছি, একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা হচ্ছে। সবখানে বলে দেওয়া হচ্ছে যে অন্তত পক্ষে স্যানিটাইজার রাখবেন, যে অন্তত পক্ষে হাতটা ধুয়ে যেন সে বাড়িতে যায়। যতটা সম্ভব কম লোক আনবার চেষ্টা করছি, এবং সেই কম লোক এনে আমরা প্রোগ্রাম করছি। দেখতেই পাচ্ছেন আমাদের যা যা সোশ্যাল মিডিয়া যেগুলো চলে আসে, সমস্ত কিছু খুব কম লোক নিয়ে করা হচ্ছে। এই বিভিন্ন জায়গায় আমরা অল্প পরিসরের মধ্যে করছি, বুথে গিয়ে করছি। একেবারে 5টা বুথকে ডেকে নিয়ে একসঙ্গে করছি না, কি একটা অঞ্চলকে ডেকে নিয়ে করছি না, বুথে বুথে পৌঁছে গিয়ে আমরা সেই কাজগুলো করছি। কাজে সেখানটাতে আমাদের এই স্বাস্থ্যবিধির ক্ষেত্রে যেই 3টে নিয়মের কথা বলা হয়েছে, মাস্ক ব্যবহার, সোশ্যাল ডিস্টেন্সিং এবং বারবার সাবান এবং স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, সেটা আমরা সেখানটাতেই পর্যাপ্ত। সমস্ত প্রোগ্রামে আমি যেখানে যেখানে যাচ্ছি, আমার দলীয় কর্মীরা এখন খুব অল্প পয়সায় মাস্ক কিনতে পাওয়া যাচ্ছে,
সবখানে কিন্তু আমরা মাস্কটাকে বিলি করছি। একদমই। আমাদের সময় খুব কম, কিন্তু বেশ কিছু প্রশ্ন আছে। তার মধ্যে যে প্রসঙ্গটা, এই রেশন সংক্রান্ত প্রসঙ্গটা ঠিক তখন গুছিয়ে বলা সম্ভব হয়নি, ভুলেই গিয়েছিলাম যে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন নভেম্বর পর্যন্ত ফ্রি দেওয়া হবে। মুখ্যমন্ত্রী সেটাকে 2021-এর জুন বা জুলাই পর্যন্ত টেনে নিয়ে গিয়েছেন। কিন্তু আলটিমেট এখন রেশনে যেটা দেওয়া হয়, আগে যেরকমভাবে 5 কেজি চাল সঙ্গে আরও বেশ কিছু জিনিসপত্র পাওয়া যেত পুরোপুরি বিনামূল্যে, এখন বিনামূল্যে, কিন্তু সেটা এতটাই পরিমাণে কম যে যার রেশন কার্ডে আগে যেভাবে যতটুকু পেত সেটাই পাওয়া যেত। তো এটা দিয়ে যখন কাজ নেই কর্মহীন মানুষের, কতটা সঠিকভাবে চলে, এটা নিয়ে কি ক্ষোভ হচ্ছে না মানুষের মধ্যে? দেখুন, আমরা রাজনীতি করি, আমাদের রাজনৈতিক দল বিভিন্ন জায়গায়, আমরা নিজেরা উদ্যোগী হয়ে বিভিন্ন জায়গায় এখনও মানুষের কাছে ত্রাণ পৌঁছচ্ছি। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা পৌঁছচ্ছে, তাদের কাছেও আমরা আহ্বান করেছি যাতে করে কেউ না খেয়ে থাকে। এবং সেই জায়গার দিকে লক্ষ্য রেখে যখন একেবারেই খারাপ অবস্থা ছিল, যখন অন্য কিছুই চলছিল না, তখন বিভিন্ন জায়গায় কমিউনিটি কিচেন খুলে আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত এবং আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, তৃণমূল কংগ্রেসের মনোভাবাপন্ন ব্যক্তিরা যারা, সেদিন রাস্তায় নেমে কিন্তু আমরা এই মানুষকে পরিষেবা দিয়েছি। আস্তে আস্তে লকডাউন কমে গেছে, লকডাউন 2 দিন হচ্ছে, 3 দিন হচ্ছে না, এরকমভাবে হচ্ছে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে, যেটা এই সংক্রান্ত বিষয়ে যারা অভিজ্ঞ তাদের পরামর্শ নিয়েই তো হচ্ছে। এটা তো আর আমি ঠিক করে দিচ্ছি না, তারা যেটা বলছে সেইভাবেই আমরা করছি। এবং মানুষের ক্ষেত্রে আমরা এটাও বুঝেছি যে সেই জন্যই আবার মানুষকে কর্মে ফিরিয়ে দিতে হবে। যেখানটাতে ওই 100 দিনের কাজের কথা বললেন, যেখানে যেখানে 100 দিনের কাজ হচ্ছে সেখানটাতে সরকারি সার্কুলার অনুযায়ী, রাজ্য সরকারের সার্কুলার অনুযায়ী সেখানটাতেও স্বাস্থ্যবিধি যাতে রাখা হয় সেদিকটাও দেখা হচ্ছে। এবং সঙ্গে সঙ্গে আমি তো আমার বিধানসভা ক্ষেত্রে গতকাল যে প্রশাসনিক বৈঠক হয়েছিল সেখানটাতে সবাই সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে যে 100 দিনের কাজের ক্ষেত্রে যারা টেস্ট করাটা এখন বাধ্যতামূলক, একটা সময় সবাই বলছে টেস্ট হচ্ছে না, সেই জন্য ধরা হচ্ছে না। এখন যে ব্যক্তিরা বলেছিল তাদের কাউকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ এখন আমাদেরকেই খুঁজে বেড়াতে হচ্ছে। এই সোশ্যাল সার্ভিসটা আমাদের তৃণমূল কংগ্রেসকেই দিতে হচ্ছে যে চলো রে ভাই টেস্টটা করো। সেক্ষেত্রে যারা 100 দিনের কাজ হবে কিংবা কাজ করবে, যারা সুপারভাইজার আছে তাদেরকে সবার আগে দায়িত্ব নিয়ে, সেই এলাকার পঞ্চায়েতকে দায়িত্ব নিয়ে নিজেদের টেস্ট করাতে হবে এবং সঙ্গে সঙ্গে সমস্ত লোককে করাতে হবে। আর একটা প্রশ্ন যেটা আমফান অর্ধদার কথাতেই উঠে এসেছিল, এবং আমফানের সঙ্গে আরেকটা বিষয় যেটা একদম পুরোপুরিভাবে জড়িয়ে গেছে, সেটা হচ্ছে দুর্নীতি। বহু অভিযোগ আমফানকে কেন্দ্র করে, এবং এই অভিযোগটা কিন্তু নতুন কিছু নয়। তৃণমূল ক্ষমতায় আসার কিছুদিন পর থেকেই দুর্নীতি হচ্ছে, উন্নয়নের পাশাপাশি দুর্নীতি হচ্ছে, এবং করোনা পিরিয়ডে সেখানেও দুর্নীতির অভিযোগ উঠেছে, আমফান নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছে। এবং এমনও ঘটনা যেটা একদমই বাস্তবিক ঘটনা, অস্বীকার করার কোনো উপায় নেই, যে 2011-র আগে বা কিছুদিন পর্যন্ত তৃণমূলের অনেক গ্রামাঞ্চলের নেতা যাকে সাইকেল নিয়ে যাতায়াত করতে দেখা যেত, সে এখন গাড়ি বাড়ি করে ফেলেছে। এটা কিন্তু প্রতিবেশীদের সঙ্গে বা অন্যান্য যারা ভোটার আছে তাদের চোখে লাগছে। সেই জায়গাটাকে কি বলবেন, কি উত্তর দেওয়া আছে? আমি একটা পরিসংখ্যান আপনাকে বলছি, আমি পরিসংখ্যান ছাড়া তো বলি না। আচ্ছা, আপনি যদি আমাকে বলেন, এই যে বলছেন গ্রামাঞ্চলের মানুষ, 2011-র আগে আমাদের গ্রামীণ অর্থনীতিতে প্রত্যেকটি কৃষকের দৈনিক রোজগার কত ছিল, আর 2011-র পরে এই মামাটি মানুষের সরকার আসবার পরে দৈনন্দিন জীবনে প্রত্যেকটি কৃষক পরিবারের এই জাস্ট এই আমাদের এই ঘটনাটার আগে, মানে করোনা হওয়ার আগে কি পরিমাণ আয় বৃদ্ধি ঘটেছে, এই পরিসংখ্যানটা বলে দিচ্ছে প্রায় 200% আয় বেড়েছে বামফ্রন্ট সরকারের তুলনায় এই সরকার রাজ্যে আসবার পরে। অর্থাৎ যে লোকটি 20 টাকা আয় করতো সেদিন, সেই লোকটি কিন্তু এখন প্রায় 200 টাকা আয় করছে। অর্থাৎ আয়ের মানটা বৃদ্ধি হয়েছে, এবং আয়ের মানটা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ঘটেছে। এবং আমরা জোর গলায় বলতে পারি সেটা কৃষকদের আয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যদি তুলনা করা যায়, সেখানকার কৃষকদের তুলনায় যে হার বৃদ্ধিটা, সেটা পশ্চিমবঙ্গে ভারতবর্ষের যতগুলো অঙ্গরাজ্য আছে তার চেয়ে বেশি। তাহলে গ্রামীণ অর্থনীতিতে প্রত্যেকেরই বেজেছে। দেখুন, রাজনীতি করি কি দুর্নীতির প্রশ্ন
এ প্রশ্ন আজকের একা নতুন করে নয়। দুর্নীতির প্রশ্ন ভারতবর্ষে দীর্ঘদিনের দুর্নীতির প্রশ্ন, সে রাজারাজরার আমল থেকে আছে। এবং আমি মনে করি এই দুর্নীতি কিভাবে থামানো যায়, কিভাবে কমানো যায়, সেক্ষেত্রে সূত্র বার করার একটা ব্যবস্থা নেওয়া হতে পারে। সেই জন্যই বলছি, মুখ্যমন্ত্রী সর্বদলীয় ডেকে তিনি কিন্তু লুকিয়ে রাখেননি। এটাই সবচাইতে বড় জায়গা, যেটা অন্য কোনো রাজনৈতিক দল, অন্য কোনো রাজনৈতিক সরকারাধীন লুকিয়ে রাখতেন। সমস্ত সর্বদলীয় বৈঠক করে কমিটি তৈরি করে দিয়েছে যে আপনারা গিয়েও দেখুন। শুধুমাত্র দুর্নীতিটা তো আর কাউকে শিখাতে হয় না, এটা নিজের অন্তর থেকে আসে। আমি যদি ঠিক করে নিই আমি দুর্নীতির সঙ্গে থাকবো না, তাহলে এক জিনিস, আর যদি আমি মনে করি যে আমি দুর্নীতির সঙ্গে থাকবো, সেটা এক জিনিস। সেক্ষেত্রে যে মানুষের চরিত্রের বদলের প্রয়োজন, চরিত্র গঠনের প্রয়োজন, সেটা একেবারেই ভিন্ন সাবজেক্ট। এবং সেক্ষেত্রেও যদি আপনি আমাকে কোনোদিন ডাকেন, সে ব্যাপারে আমি আপনার সঙ্গে আলোচনা। আমি আরেকটা প্রসঙ্গে আসি। বাম আমলেও সাংবাদিকতা করেছি এবং ক্ষমতা পরিবর্তনটাকেও দেখেছি। ওই সময় আমরা বিভিন্ন জায়গা থেকে খবর আসতো, খবর পড়তাম যে বাম সিপিএম বা ফরওয়ার্ড লোকের প্রধানের বিশাল বাড়ি, চা বাগান, তো এই ধরনের প্রচুর খবর হয়ে যেত। তো এখনও কিন্তু তৃণমূলের ক্ষেত্রেও সেই ঘটনা ঘটছে। বাম হয়তো 34 বছর পরে বামেরা করছে, আর তৃণমূল এই 8-9 বছরে করে ফেলছে। বেশ ভালো কথা। আপনি যে কথাটা বললেন, তখন দেখা যেত প্রধানের বাড়িতে কি তৃণমূল মানে বামফ্রন্টের নেতার বাড়িতে চা বাগান। আমি আপনাকে বলছি যে চা বাগানের যে সমীক্ষা, তাতে করে এখনো যে অবস্থায় ছিল 2011 সালের আগে, এখন বলুন কত মানুষের চা বাগান হয়েছে, কত মানুষের কর্মসংস্থান সেখান থেকে হচ্ছে। আর দ্বিতীয়ত বলে রাখি, চায়ের ক্ষেত্রে গোটা ওয়ার্ল্ডে এখন অবধি চায়ের যা চাহিদা রয়েছে তার 40% এখনো পূরণ হয়নি গোটা ওয়ার্ল্ডে, এবং তার বাইরে আমরাও নই। তার মানে চা বাগান ঘটবে এবং চা বাগান লাভজনক ব্যবসা, এই জায়গায় বহু মানুষ নেমে গেছে। এবং সেক্ষেত্রেও অনেক প্রবলেম। কেন আমি জিজ্ঞেস করেছিলাম একটা সময়, আপনাকে খোলা মনেই কথাটা বলছি, যে আমাদের তো কৃষি জমিটা চলে যাচ্ছে, কৃষি জমি চলে গেলে কি হতে পারে চা বাগানের ক্ষেত্রে কনভার্ট হলে। তো আমি অনেকের সঙ্গে যারা চা নিয়ে পড়াশোনা করেন, গবেষণা করছেন, তাদের সঙ্গে আমার আলোচনা হয়েছে, যারা টি ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত হয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তার সেক্ষেত্রেই জানতে পেরেছি যে ভারতবর্ষ নয়, গোটা ওয়ার্ল্ডে চায়ের যা চাহিদা রয়েছে তার 40% এখনো পূরণ হয়নি, 60% পূরণ হয়েছে যা চাহিদা রয়েছে। তাহলে বুঝতেই পারছেন এখনো প্রচুর জায়গায় চায়ের ক্ষেত্রে কিন্তু একটা পড়ে রয়েছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, টি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। সেই জন্য সেখানটাতে এবার দেখুন কত চা বাগান তৈরি হয়েছে। এটা একটা জায়গায় বুঝতে পারবেন যে কত ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, অর্থাৎ চা প্রস্তুতকারী সংস্থা তৈরি হয়েছে। তখন যদি একটা ব্লকে একটি মাত্র চায়ের ফ্যাক্টরি থাকতো, শুধুমাত্র আমি আমার মেকলিগঞ্জ এলাকায় বলছি, এখন 1, 2, 3টে চায়ের ফ্যাক্টরি হয়ে গেছে। তার মানে চায়ের বাগানের সংখ্যা বেড়েছে। শুধুমাত্র তৃণমূলকে দোষ দিয়ে না, গ্রামীণ অর্থনীতির উন্নয়নের জন্য কিন্তু এটা হয়েছে। তৃণমূলকে আপনারা দেখিয়ে দিচ্ছেন যে এটা লোকটা তৃণমূলের, আর কারো কিছু হয়নি, আর কারো কিছু না, তৃণমূলের লোকটারও যেমন হয়েছে অন্যান্যদেরও হয়েছে। এবং তার মূল দক্ষতাই হচ্ছে গিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ঘটেছে। আপনার বিধানসভা এলাকার মধ্যেই সেই বাম আমলে এক গ্রাম পঞ্চায়েতের প্রধান, বিখ্যাত লোক ছিলেন। তিনি অর্থনৈতিকভাবে দীর্ঘ বছর প্রধান করেছেন, অর্থনৈতিকভাবে এতটাই সমৃদ্ধশালী হয়ে গেছিলেন ওই সময় যে তিনি নতুন নতুন চা বাগান তৈরি করতেন। এবং তার একটা ওই তিস্তা নদীর মাঝখানে তার একটা জায়গা ছিল, মানে ওই ওখানে চর থাকে, বিশাল 1000 বিঘার উপরে একটা চর ছিল, সেখানে উনি গরু চাষ করতেন আর কি। আমি গিয়েছি ব্যক্তিগতভাবে, ওই এলাকায় ঘুরেছি, এবং তাকে ওই সময় রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার পর তো সে এইরকম আমি সেই চিত্রটাই তুলে ধরতে চাইছি, বাম আমলের সেই গল্প। সেই এখনো যেমন দেখানো হয় যে তৃণমূল প্রধানের এই বিশাল বাড়ি, রাজপ্রাসাদের মতো বাড়ি করেছে, এটা লোকে দেখছে এবং এটা লোকের চোখে লাগছে। বাম আমলেও সেটা লাগতো, এখনো লাগছে। না, আমি তো আপনাকে বলছি যে এটাও একটা পরিসংখ্যান। আপনি আমার কাছে এই পরিসংখ্যানটা আপাতত নেই, কিন্তু আমিও একেবারেই মেঠো রাজনীতি করে বড় হওয়া। তো 2011 সালের আগে কত ছনের বাড়ি ছিল, কত টিনের বাড়ি ছিল, আর কত পাকা বাড়ি ছিল, এটার হিসাব যদি আপনি নিতে যান তাহলে অবশ্যই আপনি আমাদের ডিএম অফিসে পেয়ে যাবেন। তার তো একটা সার্ভে হয়। এবং আজকে কি পরিমাণ হয়েছে, আমি প্রাসাদ অট্টালিকায় কথা বলবো না, যদি একটা গ্রামে যান অন্ততপক্ষে এখন এই জাতীয় গ্রামীণ অর্থনীতির উন্নয়নের সঙ্গেই বলছি, তখন দেখা যেত শুধুমাত্র, যেমন একটা সময় দেখা যেত কুচবিহারের রাজবাড়ি,
পরবর্তী সময় দেখা যেত বামফ্রন্টের নেতাদের বাড়ি, কিন্তু এখন যদি তৃণমূলের সরকারের আমলে যান, শুধু তৃণমূলের সরকারের বা তৃণমূলের লোকেদের জন্য নয়, সমস্ত রাজনৈতিক নেতাদের বাড়ি কিন্তু ভালো হয়ে গেছে। যাই হোক, আমি অন্যদিন এই প্রসঙ্গে আবার আলোচনা হবে। আরেকটা প্রশ্ন না করলেই নয়, একটা ছোট্ট করে প্রশ্নের উত্তর নেব। সেটা হচ্ছে যে বিজেপির এখন অনেকেই আপনাদের দলে আসে। কুচবিহার জেলার চিত্র সব থেকে বড় হচ্ছে শৈলেন্দ্র সাউ, তৃণমূল বিজেপির যুব সভাপতি, জেলার যুব সভাপতি ছিলেন একসময়। তারপরে অনেকেই ঢুকেছেন, যদি অত বড় মুখ কেউ নেই। কখনো কখনো শোনা যাচ্ছে যে আপনাদের দল থেকে যে গিয়ে সাংসদ হয়েছেন নিশীথ প্রামাণিক, তিনিও ফিরতে পারেন। এটা কি শুধু গল্প, আপনারা হাওয়ায় ছেড়ে দিচ্ছেন, না বাস্তবিকতা কিছু আছে? এই বিষয়ে আমি কোনো উত্তর দিতে পারবো না, কারণ আমার সঙ্গে তার কোনো এই বিষয়ে কোনো যোগাযোগ হয়নি। যদি তিনি দলে আসতে চান, যদি তিনি মনে করেন যে না আমার এই দলে থাকতে আর পারছি না, কাজ করতে আমার অসুবিধে হচ্ছে, আমি তো প্রথম কথাই বললাম সে দলে রাজনীতি দেবার কোনো জায়গা নেই, শুধুমাত্র ভাগ করার রাজনীতি করে যাচ্ছে, ধর্মের রাজনীতি করে যাচ্ছে। এই রাজনীতিতে যদি তিনি সন্তুষ্ট না হন, তাহলে তিনি যদি আমাদেরকে বলেন, অবশ্যই আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো। তবে আমার সঙ্গে কোনো ব্যক্তিগত যোগাযোগ তার হয়নি। একদমই। আমরা দীর্ঘ আলোচনায় ছিলাম এবং আমার মনে হয় যে আজকের আলোচনা আপনাদের ভালো লেগে থাকবে। খুব সুন্দর আলোচনা হয়েছে। আজকে এখানেই রাখছি, আবার আসবো খুব শীঘ্রই। নমস্কার। নমস্কার।